ফেলু মামা কিছুদিন হলো একেবারে বেকার হয়ে পড়েছে। হাতে একদম কেস নেই। সময় কিছুতেই আর কাটছে না। আগামীবার শারদিয়া দেশে যে কি গোয়েন্দা গল্প পাঠক মহলে উপহার দেবেন তা কে জানে। ফেলু মামার গোয়েন্দাগিরি, উজ্জ্বল কুমার বাবুর লেখা। আজকে তোমাদেরকে সেই গল্পটাই আমি বই থেকে পড়ে শোনাবো, একদম লাইন বাই লাইন। আর প্রথমবার এই চ্যানেলে মানে বাংলা গল্প লাইন বাই লাইনে ভিজিট করে থাকলে পরে মানে এসে থাকলে পরে চ্যানেলের নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিতে হবে। একটা ছোট্ট আবদার, এটা আমার তরফ থেকে তোমাদের প্রতি। আর এর ফলে একটা জাস্ট বুস্টার ডোজ, বিশ্বাস করো উৎসাহিত হই তোমাদেরকে এরকমভাবে আরও অনেক নতুন গল্প পড়ে শোনাবার জন্য। তাই জন্য নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার কিন্তু ক্লিক, জাস্ট একবার ক্লিক অবশ্যই করে কালো কিন্তু অবশ্যই করে দিও। চলো তোমাদেরকে বাকি গোয়েন্দা গল্পটা পড়ে শোনাই, যে গল্পের নাম ফেলু মামার গোয়েন্দাগিরি, লেখক উজ্জ্বল কুমার। তা যাই হোক, ফেলুদা সকলের দাদা হতে পারে, আমার কিন্তু সম্পর্কে উনি মামা হন। ফেলু মামা তার নিজস্ব চেম্বার শরৎ বসু রোড থেকে স্থানান্তরিত করে আমাদের বড়নগরের এদো গলিতে করেছেন। এখান থেকে উনি এখানেই নিয়মিত বসেন। এখানে আসার পর ফেলু মামার দুজন অ্যাসিস্ট্যান্ট হয়েছে। একজন আমি, অন্যজন আমার বন্ধু সন্দীপ। সরি, আমার নামটা আপনাদের জানিয়ে রাখি, আমার নাম শুভ। আমাদেরই বাড়ির নিচে একটা ছোট্ট ঘরে ফেলু মামার চেম্বার। অফিস ঘরটা মোটামুটি সাজানো গোছানো। একটা অফিস ঘরে যা যা থাকা প্রয়োজন তা প্রায় সবই আছে। ঘরের মাঝখানে টেবিল, দুদিকে দুখানা চেয়ার, মুখোমুখি দেওয়ালের ধারে খান ৩-৪ অর্ডিনারি হালকা কাঠের চেয়ার। ফেলু মামা যে চেয়ারটায় বসেন তারই ওপরে একটা স্টিলের ফ্রেমে বাঁধানো বিখ্যাত সব গোয়েন্দাদের ছবি টাঙানো রয়েছে। ঘরের বাইরের দরজার গায়ে লাগানো নেম প্লেট, সেও মোটামুটি কালোর ওপর সাদা অক্ষরে লেখা পি মিত্র। আমি আর সন্দীপ স্কুল থেকে ফিরে রোজ বিকেলে ফেলু মামার চেম্বারে যাই, নতুন কোনো কেস এসেছে কিনা জানতে। কিন্তু রোজই গিয়ে নিরাশ হতে হয়। ফেলু মামা আমাদের এখানে নতুন চেম্বার করার পর একটাও কেস পাননি। ফেলু মামার এইরকম দুরবস্থা দেখে আমার খুব মন খারাপ লাগে। এককালে এই ফেলু মামা কত রহস্যের জট খুলে নিমেষের মধ্যে ফিনিশ করে দিতেন, কিন্তু তার আজ কি অবস্থা, একেই বলে ভাগ্য। একদিন সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে সবে পড়তে বসেছি, আর তখনই আমার বন্ধু সন্দীপ ছুটে এসে আমার পড়ার ঘরে ঢুকে বলল, এই শুভ, শুনেছিস অজয় ছোট ভাই বনিকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বলিস কি রে, জলজ্যান্ত ছেলেটা হারিয়ে গেল? তাই তো বলছি। তাহলে আমাদের এখন কি করা উচিত বলতো? আরে এই তো সুযোগ, চল ফেলু মামার চেম্বারে গিয়ে এক্ষুনি সবকিছু ফেলু মামাকে বলি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সত্যি সন্দীপ, তোর হেডে মাথা আছে। চল তাড়াতাড়ি ফেলু মামাকে গিয়ে বলি। চল, না হলে আবার অন্য কোনো গোয়েন্দা অজয়ের বাড়িতে চলে যাবে। তা অবশ্য ঠিকই বলেছিস, যা কম্পিটিশনের যুগ। তারপর আমি আর সন্দীপ ফেলু মামার চেম্বারে যাই। গিয়ে দেখি ফেলু মামা সবে চেম্বার খুলে ধূপ দোলাচ্ছেন এবং দেওয়ালে বিখ্যাত গোয়েন্দাদের ফটো নমস্কার করে বলছেন, আপনারাই বলুন, আমি কি এতই অযোগ্য যে এই ৩ মাসে একটা গরু হারানোর কেস পর্যন্ত আমার ভাগ্যে জুটল না? ফেলু মামার এইরকম করুণ অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছিল। ফেলু মামা নমস্কার সেরে আমাদের দিকে তাকিয়ে খুব অবাক হয়ে বলল, কিরে, এত সকালে তোরা আমার চেম্বারে কি মনে করে? সন্দীপ বলল, আরে ফেলু মামা, কেস এনেছি। ফেলু মামা আহ্লাদে আটখানা হয়ে বলল, কি কেস রে? আমাদের পাড়ায় অজয়দের বাড়ি থেকে ওই ছোট ভাই বনিকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? হ্যাঁ, তাই তো তোমাকে বলতে এলাম।
যদি কেসটা হাতে পাওয়া যায়, তুমি চট করে রেডি হয়ে নাও। দেখি আমি আর সন্দীপ এই ফাঁকে অজয়দের বাড়িতে একটু ঘুরে আসি। এই কথা বলে আমি আর সন্দীপ ফেলু মামার চেম্বার থেকে বেরিয়ে একেবারে সোজা অজয়দের বাড়িতে গেলাম। অজয়দের বাড়ির সামনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে লোকজন দাঁড়িয়ে আছে। আমি আর সন্দীপ অজয়দের বাড়িতে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে দেখি অজয়ের বাবা অস্থিরভাবে ব্যালকনিতে পায়চারি করছেন। আমাদের দেখে অজয়ের বাবা বললেন, হ্যাঁ রে শুভ, তোদের বাড়িতে একটা গোয়েন্দা অফিস খুলেছিস না? হ্যাঁ মেসোমশাই। তা গোয়েন্দা লোকটা কেমন? ওকে দিয়ে কোনো কাজকর্ম হবে? কি বলছেন মেসোমশাই? আপনি জানেন উনি কে? কে? আরে উনি একজন বিখ্যাত গোয়েন্দা, ফেলু মিত্তির। বলিস কি রে, উনি ফেলু মিত্তির? তাহলে তো বনিকে উনিই খুঁজে বার করবেনই। আরে সেই কারণেই তো আমরা আপনার কাছে এসেছি। তা চল ওনার সঙ্গে একবার দেখা করে আসি। তারপর আমি আর সন্দীপ ফেলু মামার চেম্বারে নিয়ে এলাম অজয়ের বাবাকে। ফেলু মামা ইতিমধ্যে সেই পুরনো মেজাজ ফিরে পেয়েছেন। চেম্বারের দরজায় টোকা দিতেই ভেতর থেকে গম্ভীর গলায় বলে উঠলেন, ভেতরে আসুন। আমরা সবাই দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি ফেলু মামা খুব মনোযোগ সহকারে একটি বিদেশি ম্যাগাজিন থেকে মাথা তুলে নিয়ে আমাদের বসবার ইঙ্গিত দিলেন। কিছুক্ষণ পর আমার আর সন্দীপের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, এত সকাল সকাল আমার এখানে? এমনভাবে বললেন যেন উনি কিছুই জানেন না। সত্যি ভনিতা করতে পারেন বটে। কিছু কিছু লোক আছে, না ভাঙবে তবু মচকাবে না। ঠিক সেই ধরনের লোক হলো আমাদের ফেলু মামা। এই ৩-৪ মাসে একটা কেস পাননি, তবুও সেই পুরনো ঠাঁটবাজ বজায় রাখবার জন্যে অস্থির। যাক, আমি আর ভনিতা না করে ফেলু মামার সঙ্গে অজয়ের বাবার পরিচয় করিয়ে দিয়ে বললাম, ইনি আমাদের পাড়াতেই থাকেন, আমার বন্ধু অজয়ের বাবা। আজ সকাল থেকে ওনার ছোট ছেলে বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা শুনে ফেলু মামা নিরুত্তাপ গলায় উত্তর দিলেন, হুম। তারপর আমি অজয় বাবাকে বললাম, নিন মেসোমশাই, আপনি এবার সব কথা ফেলু মামাকে খুলে বলুন। অজয়ের বাবা অস্থির হয়ে গিয়ে প্রায় কাঁদো কাঁদো সুরে ফেলু মামাকে বললেন, স্যার, আপনি আমাকে বাঁচান। বনি আমার খুব আদরের ছেলে। বনির মা বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে সকাল থেকে বহুবার অজ্ঞান হয়ে গেছে। আমার একদম মাথার ঠিক নেই। এর জন্য আপনার যত টাকা চাই আমি দেব। আপনি শুধু আমার বনিকে আমার কাছে ফিরিয়ে দিন। ফেলু মামা কিন্তু নিরুত্তাপ, যেন কোনো ভ্রুক্ষেপ নেই, যেন নিজের কদর বাড়াচ্ছেন। আমি বিরক্ত হয়ে গিয়ে বললাম, কি ফেলু মামা, আপনি কি অজয়ের ভাইয়ের হারিয়ে যাওয়ার কেসটা নিচ্ছেন না? ফেলু মামার আচরণে আমি যে বিরক্ত বোধ করছি এতক্ষণে বুঝতে পেরেছেন। তারপর বলল, আমি এত ছোটখাটো কেস তো সাধারণত হাতে নিই না, কিন্তু তোদের বন্ধুর ভাই যখন হারিয়েছে তখন তো আমার যা হোক একটা কিছু করতেই হবে। ফেলু মামার কথা শুনে অজয়ের বাবা যেন ধরে প্রাণ ফিরে পেয়ে বললেন, তাহলে আপনি সত্যিই কেসটা হাতে নিচ্ছেন? হ্যাঁ, আমি একবার যখন বলেছি তখন নিচ্ছি। ফেলু মিত্তির কোনোদিন কথার খেলাপ করে না। আপনি বাড়ি যান, কিছুক্ষণের মধ্যেই আমি যাচ্ছি। কিছুক্ষণ পর আমাকে আর সন্দীপকে সঙ্গে নিয়ে ফেলু মামা অজয়দের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ফেলু মামাকে দেখে অজয়ের বাবা সাদরে আমন্ত্রণ জানালেন। আমরা সবাই গিয়ে অজয়দের বৈঠকখানায় বসলাম। তারপর ফেলু মামা অজয়ের বাবাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কখন টের পেলেন যে আপনার ছোট ছেলে বনিকে পাওয়া যাচ্ছে না?
আমি আবার একটু ভোরেই উঠি। ভোরে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। আর আজ সকালে আমাদের বাড়ির কাজের মেয়ে কৃষ্ণা বনিকে নিয়ে পার্কে বেড়াতে যায়। আজও আপনি কৃষ্ণাকে পার্কে যেতে দেখেছেন? না, আজ আমি অবশ্যই লক্ষ্য করিনি। আচ্ছা, আজ বনি কখন ঘুম থেকে উঠেছিল? তা তো ঠিক বলতে পারবো না, তবে রোজ সকাল 6:30টার মধ্যেই উঠে পড়ে। উঠে তারপর কি করে? হাত মুখ ধোয়। তারপর আমার স্ত্রী বনিকে রোজই 7টা নাগাদ দুধ খেতে ডাকে। আপনার স্ত্রী আজও ডেকেছিল, কিন্তু তাকে আজ পাওয়া গেল না, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, বনির বয়স কত? বছর 2 হবে। ফেলু মামা অজয়ের বাবাকে বলল, ঠিক আছে, আপনার অনুমতি হলে আপনার বাড়িটা একটু ঘুরে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। ফেলু মামা আমাকে আর সন্দীপকে নিয়ে অনুসন্ধিৎসু দৃষ্টিতে সারা বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। ঘুরতে ঘুরতে বাগানের সামনে এসে ফেলু মামা হঠাৎ থমকে দাঁড়ালেন। ফেলু মামার হঠাৎ এইরকম থমকে দাঁড়ানো দেখে আমি আর ফেলু মামাকে জিজ্ঞাসা করলুম, কি হলো, কিছু সন্দেহ হচ্ছে নাকি? দাঁড়াও, এখন একদম কথা বলো না। ফেলু মামাকে বাগানের জমিটার দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে অজয়ের বাবাও ফেলু মামাকে এসে জিজ্ঞেস করলেন, কি হলো, কিছু পেলেন? হ্যাঁ, মনে হয় বনির হারিয়ে যাওয়া রহস্যের কিনারা কিছুটা করতে পেরেছি। আমরা কথা বলছি, ঠিক এই সময় এলাকার পুলিশ অফিসার কবির খান দুজন কনস্টেবলকে নিয়ে এসে হাজির। অজয়ের বাবাকে দেখে কবির খান বললেন, কি ব্যাপার মিস্টার রায়? অজয়ের বাবা কবির খানের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, আমার ছেলে বনিকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। তারপর অফিসার অজয়ের বাবাকে নানা রকম প্রশ্ন করতে শুরু করলেন, আর অজয়ের বাবা এক এক করে প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন। এদিকে ফেলু মামা একটা বড় লেন্স নিয়ে বাগানের মাটির ওপর শুয়ে পড়ে পায়ের ছাপ পরীক্ষা করতে লাগলেন। পুলিশ অফিসার ফেলু মামাকে ওইভাবে বাগানে শুয়ে পড়ে মাটি পরীক্ষা করতে দেখে অজয়ের বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার রায়, বাগানে ওই ভদ্রলোক শুয়ে পড়ে কি করছেন? তা তো জানি না। তা উনি কে? একজন প্রাইভেট ডিটেকটিভ, ফেলু মিত্তির। তাই নাকি? ডাকুন না, একবার ওনার সাথে একটু আলাপ করি। আমি বললাম, এখন একদম ফেলু মামাকে ডাকবেন না, উনি এখন কাজে মগ্ন, এখন ডাকলে খুব রেগে যাবেন। এই কথা শুনে পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার কে হে? আমিও বেশ দেমাকের সুরে সন্দীপকে দেখিয়ে বললাম, আমার নাম শুভ, আর ওর নাম সন্দীপ। আমরা দুজনে বর্তমানে ফেলু মামার ডান হাত আর বাঁ হাত, যাকে ইংরাজিতে বলে অ্যাসিস্ট্যান্ট। এই কথা বলে আমি গটগট করে ফেলু মামার দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ সন্দীপ ফেলু মামাকে অ্যাসিস্ট করছিল। আমি গিয়ে সন্দীপকে বললাম, কিরে, কিছু পাওয়া গেল? আমার কথা শুনে সন্দীপ উত্তর দেওয়ার আগেই ফেলু মামা বললেন, দেখ শুভ, মাটির দিকে লক্ষ্য করে কতগুলো ছোট ছোট পায়ের ছাপ। তারপর আমি ফেলু মামাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফেলু মামা, এগুলো কার পায়ের ছাপ? আর পায়ের ছাপের পাশে ওই লম্বা দাগগুলোই বা কিসের? মাটিতে পায়ের ছাপগুলো আজ সকালেই পড়েছে। কাল রাতের দিকে বেশ জোরে বৃষ্টি হয়েছে, তাই মাটি খুব নরম। এইসব পায়ের ছাপগুলো আজ সকালেই পড়েছে। আর ওই মোটা দাগটা হলো কৃষ্ণা বনিকে প্যারাম্বুলেটে করে সকালবেলায় পার্কে বেড়াতে নিয়ে গিয়েছিল। দাগটা প্যারাম্বুলেটারের। কথা শেষ হতে না হতেই পুলিশ অফিসার এগিয়ে এলেন ফেলু মামার সাথে আলাপ করতে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর তিনি চলে গেলেন। যাবার আগে অজয়ের বাবাকে বলে গেলেন,
বনির ৩ কপি ফটো আর একটা কাগজে চেহারার বিবরণ লিখে থানায় জমা দিয়ে আসতে। পুলিশ অফিসার তার ২ কনস্টেবলকে নিয়ে চলে যাবার পরই ফেলুমামা অজয়ের বাবাকে বলল, মিস্টার রায়, আপনার ছেলে হারানোর একটা কিনারা বোধহয় করতে পারবো। পারবেন? হ্যাঁ, বনি হারিয়ে যাওয়ার রহস্য আপনার বাগানের ওই মাটি আমাকে বলে দিয়েছে। মাটি? হ্যাঁ, মাটিতে ওই ছাপগুলো একবার ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, করছি। কতগুলো ছোট ছোট পায়ের ছাপ। ব্যাস, আবার পরে বলবো। এখন একটা জরুরি কাজ আছে। একবার আমার চেম্বারে যেতে হবে। আপনার ভয়ের কিছু নেই, আপনার ছেলেকে আমি খুঁজে বের করবই। আমি আর সন্দীপ একটু আশ্চর্য হয়ে ফেলুমামার সঙ্গে ফেলুমামার চেম্বারে ফিরলাম। ফেলুমামা চেম্বারে ঢুকেই আলমারি থেকে ২-৪টে বই নিয়ে খুব মন দিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর আমার আর সন্দীপের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, মিস্টার রায়ের বাগানে যে ছোট ছোট পায়ের ছাপ তোমরা দেখলে সেগুলো কার বলে তোমাদের মনে হয়? সন্দীপ বলল, কেন, পায়ের ছাপগুলো মিস্টার রায়ের ছেলে বনির জুতোর দাগ? হ্যাঁ, ঠিকই বলেছ। তবে বনি হেঁটে যাওয়ায় ওই জুতোর দাগ মাটিতে পড়েনি। তবে? ফেলুমামা এবার একটু হেসে বললেন, তোমরা একটা জিনিস লক্ষ্য করনি। সেটা হলো পায়ের ছাপগুলো মাটিতে পাশাপাশি সোজা সমান্তরালভাবে বাগান থেকে একেবারে মেইন গেট পর্যন্ত চলে গেছে। কোনো লোক হেঁটে গেলে কখনোই দুটো পায়ের ছাপ সমান্তরালভাবে পড়ে না। তোমরা জানো কি দুটো পায়ের গোড়ালির ছাপ একটু কাছাকাছি থাকে আর পায়ের পাতার ছাপ কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? হ্যাঁ, তাই তো। সেটা তো লক্ষ্য করেছি। তাহলে? তাহলে আর কি, অন্য কেউ বনির জুতো নিয়ে মাটিতে দাগ ফেলেছে যেন বোঝা যায় বনি একলাই হেঁটে বাগান দিয়ে গিয়ে সদর দরজা দিয়ে রাস্তায় বের হয়ে গেছে। আর প্যারাম্বুলেটরের দাগ? সব বলবো, কিন্তু চেম্বারে বসে আর সময় নষ্ট করলে চলবে না। এখনই একবার মিস্টার রায়ের বাড়িতে যেতে হবে, দেরি করলে বনির বিপদ হয়ে যেতে পারে। আমি, সন্দীপ আর ফেলুমামা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। অজয়দের বাড়ির সামনে এসে ফেলুমামা একটা বটগাছের সামনে থমকে দাঁড়ালেন। তারপর আমাকে আর সন্দীপকে বললেন, তোমাদের গোয়েন্দাগিরি এখন থেকেই শুরু। তোমরা দুজনে এই গাছের নিচে বসে অজয়দের বাড়ির দিকে ভালো করে নজর রাখবে। আর দেখবে ওদের বাড়ির কাজের মেয়ে কৃষ্ণা বাড়ি থেকে বের হচ্ছে কিনা। কৃষ্ণার ওপর কেন? যা বলছি তাই করবে। যদি তাকে বাড়ির বাইরে যেতে দেখো তাহলে তাকে যেন তেন প্রকারে আটকাবার চেষ্টা করবে। এই কথা বলে ফেলুমামা চলে গেল। বটগাছের আড়াল থেকে অজয়দের বাড়ির ওপর নজর রেখে বসে রইলাম। ওদিকে ফেলুমামা অজয়দের বাড়িতে ঢুকে অজয়ের বাবাকে বললেন, আচ্ছা, আপনার বাড়ির কাজের মেয়ে কৃষ্ণার সঙ্গে আমি ২-৪টে কথা বলতে চাই। ওকে একবার ডাকুন। অজয়ের বাবা কৃষ্ণাকে ডেকে আনলেন। কৃষ্ণার বয়স বছর ২০ হবে। বিয়ে হয়ে গেছে। একটু জড়সড় অবস্থায় এসে দাঁড়ালো ফেলুমামার সামনে। তারপর ফেলুমামা জিজ্ঞাসাবাদ শুরু করলেন, আচ্ছা, তোমার নাম কৃষ্ণা? আজ্ঞে হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? ওই তো গেট থেকে বের হয়ে একটা পানের দোকান আছে, তার পাশে যে বস্তিটা সেখানেই আমি থাকি। আচ্ছা, আজ সকালে তুমি যে বনিকে না টনিকে প্যারাম্বুলেটরে করে বেড়াতে নিয়ে গিয়েছিলে? কেন, বনিকে নিয়ে বনিকে নিয়ে তো রোজ সকালেই পার্কে বেড়াতে যাই। কিন্তু আজ যাওনি, তাই তো? কৃষ্ণা আমতা আমতা করে বলল, আজও তো প্রতিদিনের মতো গিয়েছিলাম। ফেলুমামা ধমকের সুরে বলল, তুমি তাকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? না বাবু, আমি এ কাজ করিনি। মিথ্যে কথা। তুমিই বনিকে চুরি করে রেখে এসেছো আর ওই বাগানের মাটিতে তার জুতোর ছাপ ফেলে সবাইকে ধোঁকা দিতে চেয়েছো। এর মধ্যে আর কে কে আছে বলে দাও, না হলে কিন্তু পুলিশ ডাকবো। তখন কিন্তু শাস্তি আরও কঠিন হবে।
পুলিশের নাম শুনে কৃষ্ণা থতমত খেয়ে বলল, না বাবু, আপনি পুলিশ ডাকবেন না। হ্যাঁ, আমি বনিকে আমার বস্তির বাড়িতে লুকিয়ে রেখে এসেছি। আমার স্বামী। কথা বলতে বলতে কৃষ্ণা অঝরে কাঁদতে লাগলো। তারপর একসময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ওর চোখে মুখে ঠান্ডা জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরানো হলো। কৃষ্ণা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। অজয়ের বাবা বলল, বনির যদি কোনো ক্ষতি হয় তাহলে দেখবো তোমার কি হয়। না বাবু, বনির কোনো ক্ষতি হবে না। আপনারা আমার সঙ্গে আমার বাড়ি চলুন, বনিকে নিয়ে আসবেন। ফেলু মামা, অজয়ের বাবা সবাই মিলে কৃষ্ণার বাড়ির দিকে রওনা দিলেন। আমরাও সঙ্গে গেলাম। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণার বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি বনিকে নিয়ে কৃষ্ণার স্বামী বাড়ির দাওয়ায় বসে আছে। অজয়ের বাবা দৌড়ে গিয়ে কৃষ্ণার স্বামীর কোল থেকে কেড়ে নিজের কোলে তুলে নিলেন। তারপর আমরা সবাই অজয়ের বাড়িতে ফিরে এলাম। আমাদের দেখে বাড়ির মেয়েরা সবাই ছুটে এলো। অজয়দের বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গেল। অজয়ের বাবা আমাদের কাউকে শুধু মুখে ছাড়লেন না। এক হাঁড়ি রসগোল্লা আনানো হলো, সঙ্গে আরও নানা রকমের খাবার। খাবার খেতে খেতে অজয়ের বাবা ফেলু মামাকে বললেন, এবারে বলুন, কিভাবে আপনি কৃষ্ণাকে সন্দেহ করলেন? ব্যাপারটা খুবই সহজ, একেবারে আনাড়ি হাতের কাজ। আপনার বাগানে বনের জুতোর ছাপ দেখে আমার কেমন যেন মনে হলো কেউ মাটিতে জুতোর ছাপ ছেপে ফেলেছে। কারণ জুতোর ছাপগুলো ছিল সমান্তরাল, কেউ হেঁটে গেলে ওরকম ছাপ পড়ে না। দ্বিতীয়ত, প্যারাম্বুলেটরের দু সারি চাকার দাগ দুরকম ছিল, একটা মাটিতে চেপে বসেছে আর অন্যটি একটু হালকাভাবে পড়েছে। এতে বোঝা যায় একবার বনিকে নিয়ে প্যারাম্বুলেটরে নিয়ে গেছে আর ফিরেছে খালি প্যারাম্বুলেটর নিয়ে। অজয়ের বাবা আগ্রহ নিয়ে বললেন, তারপর? এরপর কৃষ্ণের সম্বন্ধে আরও নিশ্চিত হলাম যখন দেখলাম ও আপনাদের রান্নাঘরের জানলা দিয়ে আমার মাটি পরীক্ষা করার ঘটনাটা বারবারই লক্ষ্য করছে। ও প্রথম থেকেই বুঝতে পেরেছিল ওকে আমি সন্দেহ করছি। তারপর আরও প্রমাণ মিলল আপনাদের বাড়ির সামনে ওই পানের দোকানদার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করে। কেন? সে আবার কি বলল? সে বলল কৃষ্ণা নাকি তাকে বলেছে বনিকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার তো তখন বনি হারিয়ে যাওয়ার কথা শোনার কথা নয়। অজয়ের বাবা বলল, ঠিক, কিন্তু ফেলুবাবু, কৃষ্ণা হঠাৎ এই ধরনের কাজ করলো কেন? সোজা হিসেব, কৃষ্ণার স্বামীর কারখানা আজ প্রায় বছর দুয়েক যাবৎ লক আউট। খুব অভাবের মধ্যে দিয়ে সংসার চলছে, তাই আপনার ছেলেকে চুরি করেছিল মোটা টাকা মুক্তিপণের আশায়। তাই বলুন। ঠিক এই সময় অজয়দের বাড়ির টেলিফোনটা বেজে উঠল। অজয়ের বাবা তাড়াতাড়ি রিসিভারটা তুলে ধরে বললেন, হ্যাঁ, আমি মিস্টার রায় বলছি। কে বলছেন? ও, থানা থেকে? আপনাদের আর কষ্ট করে আমার ছেলেকে খুঁজে বার করতে হবে না। আমি প্রাইভেট ডিটেকটিভ ফেলুবাবুকে লাগিয়েছিলাম, উনি আমার ছেলেকে খুঁজে বার করে দিয়েছেন। আপনাদের শুধু শুধু কষ্ট দিলাম। নমস্কার। এই বলে টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, পুলিশ ফোন করেছিল। কথা শেষ করে অজয়ের বাবা আলমারি থেকে চেক বইটা বের করে একটা 5,000 টাকার চেক কেটে ফেলু মামার হাতে তুলে দিলেন। ফেলু মামা, আমি, সন্দীপ অজয়ের বাবাকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম। প্রায় বছর খানেক পর ফেলু মামার কপালে একটা কেস জুটল। দেখা যাক ভবিষ্যতে কি হয়। কি বন্ধুরা, আশা করি ফেলু মামার ভাগ্যে এরকম শিকে আরও অনেকবারই ছিড়বে। তবেই না আমি তোমাদেরকে আরও এরকম নতুন নতুন মজার মজার গোয়েন্দা গল্প পড়ে পড়ে শোনাতে পারবো। গল্পটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর কিছু না হোক, একটা লাইক, জাস্ট একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। বুঝতে পারবো তো তোমাদের ভালো লাগছে, তোমরা শুনছো, তবেই না আরও 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 এরকম গোয়েন্দা গল্প তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। আর তোমরা কী ধরনের গল্প শুনতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। জানিও, দেখি আমি যদি গল্পটা যদি খুঁজে বার করতে পারি তাহলে সেই গল্প তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো। সুতরাং কমেন্টে জানিও।
আজ তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী দিন আরেকটা সুন্দর নতুন গল্পের সাথে। টাটা, সবাই ভালো থেকো।